সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে পালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে রফিকুল ইসলাম। রফিকুল, আপনার কাছে জানতে চাই যে শহীদ মিনারে জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন এবং ভাষা দিবসে তাদের প্রত্যাশা কি? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গর্ব এবং অহংকারের অমর 1952 সালের এই দিনে এই মাতৃভাষার জন্য যারা আত্মদান করেছেন বলি তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সমগ্র জাতি। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি প্রথম প্রহরে 21শে প্রথম প্রহরে মানুষ বা রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। আমি একটু যদি বলে রাখি যে 12টা 1 মিনিট বাজার সঙ্গে সঙ্গেই রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রংপুর জেলা প্রশাসক, এরপর পুলিশ জেলা পুলিশ সুপার সহ তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। এরপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং রাত থেকেই তারা কিন্তু এই শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছিলেন এবং ভোরেই একটি প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছিল। আমরা এখানে যারা এসেছিলেন শ্রদ্ধা নিবেদন করতে তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে এই মায়ের ভাষার জন্য যারা আত্মদান করেছেন বলি তাদের যে উদ্দেশ্য, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন বাস্তবায়ন হয়। বিশেষ করে সর্বস্তরে যে বাংলা ভাষা চালুর যে দীর্ঘদিনের দাবি ছিল সেটি যেন বাস্তবায়ন হয়, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এ নিয়ে আমরা যুক্ত করতে চাই এখানকে যারা এসেছেন বিভিন্ন বিদ্যালয় থেকে এসেছিলেন এরকম আমরা দেখতে পাচ্ছি। আমরা রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এখানে যারা এসেছেন তাদেরকে আমরা যুক্ত করতে চাই যে আসলে তাদের এই যে 73 বছরে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেছে, এ নিয়ে কি প্রত্যাশা আপনাদের? ধন্যবাদ। আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি আমাদের প্রাণের দিবস। ভাষা আমাদের প্রাণ। এর জন্য লাখো সন্তান প্রাণ বিসর্জন দিয়েছে এবং অগণিত শহীদ তাদের রক্ত ঝরিয়েছে। একমাত্র বাংলাদেশি বাংলা ভাষার জন্যই একটা অনন্য নজির স্থাপন করেছে। বিশ্বের অন্য কোনো ভাষার জন্য কোনো জাতি এইভাবে প্রাণ দেয়নি। এটি প্রথম যে বাংলার সন্তানেরা অকাতরে তাদের প্রাণ বিসর্জন দিয়েছে শুধু উর্দুর পরিবর্তে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য। অত্যন্ত আনন্দের বিষয়, গোটা বিশ্বে 7117টি ভাষা রয়েছে, তার মধ্যে বাংলা ভাষার স্থান হলো 5ম এবং ব্যবহারের দিক থেকে এটি হলো 7ম। এটা আমাদের একটা গর্বের বিষয়। এই ভাষার মাধ্যমে পরবর্তী প্রজন্ম যেন উন্নত ভাষা বাংলা ভাষাকে সমৃদ্ধশালী করতে পারে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। যে আমরা শুনছিলাম এখানে সাধারণ মানুষের প্রত্যাশা, অর্থাৎ এই মায়ের ভাষার জন্য যারা আত্মদান করেছেন তাদের যে উদ্দেশ্য ছিল সর্বস্তরে বাংলা হবে, সেই বাংলা হবে এই প্রত্যাশা সবার। দর্শক, এখন এই বিষয়ে আমরা আরো জানতে চলে যাব রাজশাহী এবং সেখানে আছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদের কাছে জানতে চাইবো, শাহেদ, শহীদ মিনারে লোক সমাগম কেমন দেখছেন এবং কি বলছেন তারা? ধন্যবাদ ইশরাত। সকাল থেকে কিন্তু শহীদ মিনারে যে ঢল নেমেছিল সাধারণ মানুষের, এখন কিছুটা কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল কিছুটা কমে এসেছে। কিন্তু ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জাতি গতকাল রাত থেকেই কিন্তু আমরা দেখেছি যে শহীদ মিনারে ভিড় নেমেছিল এবং তারা সকাল থেকেই শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে জাতির ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা এখনো যদি দেখি যে একটি সংগঠন তারা এইখানে ভাষা শহীদদের স্মরণ করছে। রাজশাহীর সঙ্গে ভাষা আন্দোলনের যোগসূত্র একেবারে আত্মিক, কারণ প্রথম যে শহীদ মিনারটি গড়ে তোলা হয় সেটি দাবি করা হচ্ছে যে রাজশাহীতে গড়ে তোলা হয়েছিল এবং রাজশাহীর যারা ভাষা সৈনিক এখনো জীবিত আছেন তারাও দাবি করেছেন যে তারা কথা বলতে চাই। রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক হবিবুর রহমান, স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি যখন এই কলেজের প্রিন্সিপাল ছিলেন আমরা জানি যে প্রথম শহীদ মিনার নির্মাণের একটি উদ্যোগ নিয়েছিলেন এখানে, সেটির এখন কি অবস্থা আছে? ধন্যবাদ।
ভাষা আন্দোলন রাজশাহীর পর ঢাকার পরই এই অন্যান্য জেলায় চাইতে রাজশাহীতে বেশি ছড়িয়ে পড়ে। আমি এক কথা যদি বলি যে ঢাকার ভাষা আন্দোলন আর রাজশাহীর ভাষা আন্দোলনের মধ্যে বিস্তর কোনো ফারাক ছিল না, কেন এখানে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল এবং তারাই 21শে ফেব্রুয়ারিতে যখন ঢাকার রাজপথ রঞ্জিত তখনই কিন্তু খবরটা আসে, তখনই আমাদের এই ভাষা শহীদরা যারাকে আমরা হারিয়েছি তারা কিন্তু আমার নিউ ব্লক অর্থাৎ রাজশাহী কলেজের নিউ ব্লকের সামনে এই একটি শহীদ স্তম্ভ বলি আর শহীদ মিনারি বলি তারা তৈরি করেছিল। এটি সত্য। 21 তারিখ দিবাগত রাত্রে, আর যেটি ঢাকাতে হয়েছে সেটি কিন্তু 23 তারিখ। আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমরা বলে আসছি, এটা প্রমাণাদি আমাদের কাছে আছে। আজকে এই 73 বছর পরে আমরা আবার অনুরোধ জানাবো, আবার দাবি জানাবো, এটা প্রমাণক আমরা আমাদের কথা বলছিলেন। কিন্তু আমরা তো জানি যে স্বীকৃতির জন্য স্বাক্ষর অভিযান আমরা করেছি, আমরা এখানে আন্দোলন করেছি, কিন্তু সেই ছাড়া আমরা অন্য কিছু কেউ ভাবি না। সত্য যে ঢাকা আমাদের প্রথম, কিন্তু ঢাকার বাইরেও যে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল এই খবরটা কিন্তু আমরাকে ঢাকার যে সংস্কৃতি মন্ত্রণালয় যে সচিবালয় তাদেরকে কিন্তু আমরা এটা বোঝাতে সক্ষম হইনি। আমরা আবারও এটি নতুনভাবে এটি একই বিষয়ে আরো জানতে চলে যাব ময়মনসিংহে। সেখানে আছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং ইলিয়াসের কাছেও আমরা জানতে চাইবো যে সেখানে সাধারণ মানুষের ভিড় কেমন দেখছেন এবং তারা কি বলছেন, আসলে তাদের প্রত্যাশা সব মিলিয়ে জানাবেন। সর্বোচ্চ বাংলা ভাষা প্রয়োগের দাবিতে কিন্তু এখন একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ টাউন হল প্রাঙ্গণে শহীদ মিনারের কাছেই কিন্তু সেই মানববন্ধনের আয়োজন করেছেন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। অর্থাৎ তাদের দাবি হচ্ছে, অর্থাৎ তারা বলছেন যে অফিস আদালত ব্যাংক বিমা বহুজাতিক কোম্পানি সহ সর্বত্র বাংলা ভাষার সর্বোচ্চ প্রয়োগ সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। অর্থাৎ তারা কিন্তু এই দাবিতে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি আন্দোলন করে থাকেন। এর পূর্বে আমরা লক্ষ্য করেছি যে সকাল 6টা থেকে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু শহীদদের স্মরণে কিন্তু তারা পুষ্পমাল্য অর্পণ করেছেন। এছাড়াও রাত 12টার পর থেকেই কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের দিবসটি পালিত হচ্ছে এবং তারা বলছেন যে সর্বত্র যদি বাংলা ভাষার প্রয়োগ না করা হয়, অর্থাৎ এই যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের যে সাফল্য সেটি কিন্তু কখনোই আসবে না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং তারা সেই লক্ষ্যে কিন্তু অন্যান্য বছরের নেই এই বছরও কিন্তু তারা মানববন্ধনের আয়োজন করেছেন এবং তারা কিন্তু সেই মানববন্ধন থেকে কিন্তু দাবি করছেন যে সর্বোচ্চ যেন বাংলা ভাষার সর্বোচ্চ প্রয়োগ করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আজকে এই মানববন্ধন আয়োজন করার কারণ আমরা মনে করি বর্তমান বিশ্বায়নের যুগে আমাদের মাতৃভাষাকে সুসংহত করা একান্ত প্রয়োজন। ভাষা একটি প্রায়োগিক বিষয়, কিন্তু আমরা দেখতে পাই এই বাংলাদেশ স্বাধীনতা পরে 52 ভাষা আন্দোলনের পরে আমরা পাকিস্তান আমল বাদ দিলাম, যদি বাংলাদেশ আমল ধরি আমাদের আজ পর্যন্ত আমাদের এই মাতৃভাষা বাংলা যে প্রায়োগিক যে রূপটি রয়েছে আমরা তার ঘাটতি দেখি। এই বাংলা ভাষা সর্বোচ্চ প্রয়োগের জন্য আমাদের বাংলাদেশে একটি আইন রয়েছে, বাংলা ভাষা প্রচলন আইন 1987, যেখানে বলা রয়েছে সকল সরকারি দপ্তর, আধা সরকারি দপ্তর, সাহিত্য প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন পত্রালাপ এবং সকল নথিপত্র বাংলা হবে, আদালতের সহজ জবাব সেটা বাংলা হবে। এখন আমাদের প্রশ্ন, আজও কি বাংলায় সেই সম্পূর্ণগুলো হচ্ছে কিনা? আমরা বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখি না, আজও আমাদের এই যে তিনি কিন্তু বলছিলেন যে সর্বত্রই বাংলা ভাষার যে প্রয়োগ সেটি কিন্তু এখনো ঘাটতি রয়েছে এবং সেই ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে এবং বাংলা ভাষার সর্বোচ্চ প্রয়োগ কিন্তু সর্বক্ষেত্রেই করতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা এবং হাসান মাহমুদ। শুরুতেই যাব হাসান মাহমুদের কাছে এবং তার কাছে জানতে চাইবো যে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন আর কি কি খবর রয়েছে সব মিলিয়ে জানাবেন।
ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলাম যে আমরা দেখছিলাম সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখন পর্যন্ত সেই ঢল কোনোভাবেই কিন্তু এখনো কমেনি এবং মানুষের যে সংখ্যা সেটি কিন্তু সময়ের সাথে সাথে এখনো বাড়ছে এবং আমরা দেখছিলাম যে সূর্য ওঠার আগে কিন্তু সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু শুরু হয়েছিল। আমরা প্রথমে দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়, এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল তারা কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন করে, এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এবং আমরা দেখছিলাম যে সকাল যখন সূর্য ওঠার পরে কিন্তু সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু শুরু হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেমন এখানে শ্রদ্ধা জানাতে আসে তেমনি কিন্তু নানা বয়সী মানুষ এখানে এসেছেন। একই সাথে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। তারা সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখানে তিনি যেটি বলছিলেন যে 21 নানাভাবে আসলে বাংলাদেশের মানুষের কাছে প্রেরণার অংশ হিসেবে দাঁড়িয়ে আছে এবং যে কোনো সংকট মুহূর্তে 21 কিন্তু বারবার বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দেয় একটি বৈষম্যহীন, সাম্য, ন্যায়, মানবিক মর্যাদার একটি বাংলাদেশের কথা কিন্তু 21 বারবার করে মনে করিয়ে দেয়। সেটাই কিন্তু বারবার বলছিলেন এখানকার আগত যারা আসছেন। এবং আমরা দেখছিলাম যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনিও কিন্তু এসেছিলেন। তিনি যেটি বলছিলেন যে আসলে প্রত্যেকটা জাতির সংকট মুহূর্তে কিন্তু ছাত্ররা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আসলে বাংলাদেশকে মুক্ত করেছে। তারই অংশ হিসেবে আমরা দেখতে পাই যে 24-এর বৈষম্য বিরোধী যে আন্দোলন সেখানেও কিন্তু এই 21 বড় একটি ভূমিকা পালন করেছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এবং সাধারণ মানুষ কিন্তু এখন পর্যন্ত এখানে এসছেন এবং শ্রদ্ধাভরে স্মরণ করছেন এবং বাবা মারা তার সন্তানকে নিয়ে এসছেন যে 21-এর যে ইতিহাস এবং চেতনাকে মানুষের শিশু সন্তানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছেন। এবং সেই 1952 সালে যে 27 জানুয়ারি যে সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল সেখান থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষা সংগ্রামকে কেন্দ্র করে যে 144 ধারা জারি করা হয়েছিল সেটি যখন আমতলা এলাকায় ভঙ্গ করা হয় তখন কিন্তু ছাত্র জনতাই ভঙ্গ করেছিল। যেভাবে 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ, ছাত্র জনতা যেভাবে কারফিউকে আসলে ভেঙে একটি ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছিল, সেটির কিন্তু জন্ম অনেকটা 52 সালে যে ভাষা আন্দোলন সেটির একই আদলে এবং সেই 52 কিন্তু নানাভাবে মানুষের কাছে প্রাসঙ্গিক এবং সেই প্রাসঙ্গিকতা আসলে মানুষকে জানানোর জন্যই কিন্তু আজকের এই ভাষা শহীদ দিবসটিকে স্মরণ করা হয়। এখানে সাধারণ মানুষ কিন্তু আসেন মানুষকে তার সন্তানদেরকে এই বিষয়গুলো জানাতে। আমরা একজন মায়ের সাথে একটু কথা বলতে চাই। আপনি ছবি তুলছিলেন এবং আপনার সন্তানকে নিয়ে এসেছেন, ঠিক কেন নিয়ে এসেছেন এখানে? আপনার সন্তানকে এই ভাষা আন্দোলন সম্পর্কে জানানোর জন্য এসেছেন? হ্যাঁ, ভাষা শহীদদের ইনফরমেশন গুলো যদি জানতে পারে এই জন্য নিয়ে আসছি আর দেখাইতে নিয়ে আসছি যে বাংলাদেশের মানে যুদ্ধ বা কিভাবে ভাষা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম যে আসলে তার সন্তানকে নিয়ে এসেছেন, একজন মা তার সন্তানকে নিয়ে এসেছেন ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে। তো আমরা এখন শহীদ মিনারে আছি এবং এই শহীদ মিনারের অপর প্রান্তে আছেন আমাদের আরেকজন সহকর্মী জান্নাতুল মোহনা, তিনি সেখানকার সবশেষ পরিস্থিতি এখন জানাবেন আমাদেরকে। মোহনা। বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে আছে এবং দেখছি সর্বস্তরের জনসাধারণ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সকলেই আসছেন, পুষ্পস্তবকে অর্পণ করছেন ফুল, এমনকি শিশুরাও আসছেন তাদের বাবাদের হাতে ধরে। এই সাথে আমার সাথে আছে একজন শিশু যে কিনা তার বাবার হাত ধরে এসেছেন। আপনার কাছে জানতে চাই যে কেমন লাগছে। আমরা এদিকে এসে একটু কথা বলি যে বাবার সাথে এসেছো, কি কি করলে আজকে একটু জানাবে। আমি এসে প্রথমে আর কি মানে শহীদ মিনারে আসলাম। এসে মানে
তারপর এখানে যেখানে হচ্ছে ভাষা আন্দোলন হয়েছিল, তো ওইখানে হচ্ছে আমরা এসেছিলাম, বাবার সাথে আমরা আসছি। তো কালকেও আমরা হচ্ছে বইমেলায় এসেছিলাম, তো আজকেও এসেছি এখানে আর কি। মানে কেমন লাগছে? অনেক ভালো লাগছে আমার এখানে থাকতে। আর হচ্ছে এখানে আমার হচ্ছে ভাষা আন্দোলন হয়েছিল, সেখানে হচ্ছে আমি হচ্ছে অনেক কিছু দেখতে পারছি, যেমন হচ্ছে মানে মুখে ছবি আঁকাই দিচ্ছে, এরকম ভালো লাগছে। শহীদ মিনার দেখছি, ভালো লাগছে। তারপরে নানা রকমের জিনিস দেখছি, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। শুনছিলেন একজন শিশু যে কিনা তার বাবার হাত ধরে মহান শহীদ দিবস দেখতে এসেছিলেন এবং জানতে এসেছিলেন আসলে শহীদ দিবসটা কেন, ভাষা আন্দোলন কি। এমন অনেকেই আছেন যারা এসেছেন যারা এখনো কথা বলতে শিখেনি, তারপরেও গুটি গুটি পায়ে বাবা মায়ের হাত ধরে তারা এগিয়ে এসেছেন। এখন আমরা যেমন দেখছি সকালের দিকে আরও বেশি আমরা মানুষের পদচারণা দেখেছি, আরও বেশি ব্যানার দেখেছি, সকলেই পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং বেলা গড়ানোর সাথে সাথেই এর সংখ্যাও কমে আসছে। হয়তো ঘন্টা ব্যাপী আর চলবে এরকম পুষ্পস্তবক অর্পণ, তারপরে হয়তো জনসাধারণ সকাল থেকে আসছে, পরিবার পরিজন নিয়ে আসছে, এরকম নানা মানুষরাই কিন্তু এখানে জড়ো হচ্ছে এই শহীদ মিনার প্রাঙ্গণে, বেদিতে ফুল দিচ্ছে। এবং আপনারা জানেন যে 21 কেবল একটি তারিখ নয়, 21 বাঙালির আত্মত্যাগের পরিচয়, 21 বাংলা ভাষার নিজস্ব মর্যাদার ইতিহাস, বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য সংস্কৃতির একটি পরিচায়ক এবং ধারক ও বাহক। তো এই চেতনাকে ধারণ করতে এবং প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দিতেই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দিতেই বাবা মার সাথে সাথে আসছেন এবং অনেকেই আমরা দেখেছি যে তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন। এরকম একজনের সাথে আমরা কথা বলতে চাই যে আচ্ছা, আপনার সন্তানদেরকে নিয়ে আসছেন, প্রতি বছরই কি আসা হয় কিনা? আপনার সন্তানদের নিয়ে আসছেন, প্রতি বছরই আসা হয় কিনা? হ্যাঁ, আমি প্রতি বছর আমার বাচ্চাদের নিয়ে আসি। ভাষা শহীদ আব্দুল সালামের বাড়ি ফেনীর দাগন ভূঁইয়া সালাম নগরে আছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, বর্তমানে সেখানে কেমন চিত্র দেখছেন এবং রাস্তাঘাট সহ এলাকার উন্নয়ন হয়েছে কিনা জানাবেন। ইশরাত, ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে রয়েছি ভাষা শহীদ আব্দুল সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের সামনে। আসলে এখানকার চিত্রটি আসলে ফেব্রুয়ারি মাস আসলে ভিন্ন থাকে, বাকি 11 মাসে আসলে এখানকার চিত্রটি একবারে নীরব, শুনশান নীরবতার মধ্যে থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে। তবে এই যে এখানকার যে চিত্রটি, এই চিত্রটি আসলে শুধুমাত্র ভাষার মাসে এমন চিত্র দেখা যায়। ভাষার মাসের বাইরে যে বাকি 11 মাস থাকে তখনকার চিত্রটা আসলে ভিন্ন থাকে। এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা আসলে বলছে যে 1952 সালের ভাষা আন্দোলনে যারা এই দেশের জন্য, যারা এই ভাষার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই সব মানুষগুলোর স্মরণে যেসব এলাকাগুলো রয়েছে, যেসব তাদের স্মৃতিচিহ্নগুলো রয়েছে, সেগুলোকে আসলে সব সময় প্রতি বছরে আসলে উজ্জীবিত রাখার জন্য, সব সময় যেন প্রাণ চঞ্চল্য থাকে, এই ধরনের আসলে কিছু প্রোগ্রাম করে সেই এলাকাগুলোকে সবসময় উজ্জীবিত রাখার জন্য প্রশাসন থেকে শুরু করে সব শ্রেণীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন সবসময় এই এলাকাগুলোকে প্রাণ চঞ্চল্য রাখে, সেই উদ্যোগ কিন্তু তারা রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু জোর দাবি জানাচ্ছে। তবে এখানকার ভাষা শহীদদের পরিবারের পক্ষ থেকে বলছে যে এখানকে যে ভাষা শহীদ আব্দুল সালামের যে গ্রামের বাড়ি, সেটিতে আসলে এখানকার কোনো যে সকল ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেগুলোতে আসলে একটা তরুণ নির্মাণ সহ নানান ধরনের দাবি জানিয়েছে। আমরা এখন জেলা প্রশাসকের সাথে কথা বলবো। আজকে তো ভাষা 21শে ফেব্রুয়ারি, সেক্ষেত্রে আসলে ভাষা শহীদ আব্দুল সালামের গ্রামের বাড়িতে আমরা দেখছি আপনারা কি কি প্রোগ্রাম করছেন। আসলে এখানে এটাকে আসলে উজ্জীবিত রাখার জন্য আসলে কি কি প্রোগ্রাম করা প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই যে শহীদ সালাম স্মৃতি জাদুঘর যেটা আছে এবং লাইব্রেরি যেটা আছে, এটি সংস্কার করা প্রয়োজন এবং এটি আমরা ইতিমধ্যেই একটা প্রজেক্ট আমরা গ্রহণ করেছি। পাশাপাশি এখানে বইয়ের সংকট রয়েছে এবং আসবাবপত্রের সংকট রয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিক বন্যায় কিছু আসবাবপত্র নষ্ট হয়েছে এবং সেগুলোর জন্য কিন্তু আমরা আলাদা একটা প্রজেক্ট নিয়েছি।
আমরা চাই যে শহীদ সালামের যে স্মৃতিটুকু জন্য যে এখানে যে জাদুঘরটি নির্মিত হয়েছে এটি যাতে সচল থাকে এবং এর মাধ্যমে আমাদের ভাষা সংস্কৃতি, আমাদের 52 যে ভাষা আন্দোলনের স্মৃতি এটি আমাদের তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে যায়, সেই চেষ্টা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে। তিনি বলছেন যে আসলে এই ভাষা শহীদ আব্দুল সালামের যে স্মৃতি যে জাদুঘর বা যে এলাকা রয়েছে, তার গ্রামের বাড়ি রয়েছে, সেটিকে আসলে উজ্জীবিত রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে ভাষা শহীদ আব্দুল সালামের যে স্মৃতি জাদুঘর, সেটা থেকে সর্বশেষ তথ্য। যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে পালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। তার কাছে জানতে চাইব, পায়েল, শহীদ মিনারে জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন এবং ভাষা দিবসে তাদের প্রত্যাশা কি জানাবেন? মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন সেই শহীদদের স্মরণে এই সকাল 12:01 থেকে শুরু হয়েছে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। এবং আমরা দেখেছি গতকাল রাত 12টা থেকেই শুরু হয়েছে। 12:01 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এসে প্রথম ফুলের শ্রদ্ধা জানান এবং এর পরপরই শুরু হয় পুলিশ কমিশনার থেকে শুরু করে চট্টগ্রামের ডিসি প্রধান সকলেই এসে দেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর থেকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো একের পর এক এসে তারা তাদের শ্রদ্ধা জানাচ্ছেন, তারা এখানে আসছেন। আর সেই সাথে হচ্ছে সাধারণ মানুষরাও এসে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা হাজার হাজার মানুষ এখানে দেখতে পাচ্ছি। এই দিনটিকে আসলে স্মরণীয় করে রাখতে তারা শ্রদ্ধার সাথে এখানে আসছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন। অনেক পরিবার আমরা দেখতে পাচ্ছি তারা তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়েও এখানে আসছেন। তারা যারা এই প্রজন্মকে জানাতে চাচ্ছেন এই শহীদদের এই কথা, তারা স্মরণে রাখতে চাচ্ছেন, স্মরণের সাথে শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করতে চান, এমনটি জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসাধারণের উপস্থিতি এবং এই দিনকে ঘিরে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। বইমেলায় আজ রয়েছে শিশু প্রহর। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী AH হিমেল। শিশু প্রহরে শিশুদের সমাগম কেমন দেখছেন এবং কি বলছেন অভিভাবকরা? আছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। আজ 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারির মহান ভাষা দিবস উপলক্ষে সকাল সকাল পাঠক এবং দর্শনার্থীরা কিন্তু মেলায় আসা শুরু করেছেন। যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে তাদের। এবং আমি এখানে এসে যেটা জানতে পারি, এখানকার যে স্টল মালিকরা আছেন তারা যেটা বলছেন যে সকাল সকাল দর্শনার্থীরা আসছেন এবং পাঠকরা আসছেন এবং তারা বিভিন্ন বই দেখছেন ঘুরে ঘুরে। আমি যদি একটু একজন বইয়ের যে স্টল মালিক ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, একটু জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আজকের পরিস্থিতি কেমন দর্শনার্থী দেখছেন। এখনো দর্শনার্থী ওই রকমের আসতেছে না, মানে আসা শুরু হয়েছে আর কি, দেখতেছে। বেচা বিক্রি এখনো শুরু হয় নাই, তবে বেচা বিক্রি হবে আশা করতেছি আর কি। আজকে শুক্রবার 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ বেচা বিক্রি হবে ইনশাল্লাহ, আশা করা যায়। আমরা যেটা জানছিলাম উনি যেটা বলছেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দর্শনার্থীদের আগমন ঘটবে এবং বই বিক্রি বাড়বে, উনি সেটা বলছিলেন। এখানে আমরা জানানোর চেষ্টা করব যে এখানকার যে দর্শনার্থীরা আসছেন, পাঠকরা আসছেন, তাদেরকে একটু সাথে কথা বলার জন্য, তারা কখন আসছেন এবং তারা কোনো বই কিনেছেন কিনা আমি একটু জানার চেষ্টা করব। আপনারা কখন আসছেন, কোনো বই কিনেছেন কিনা? হ্যাঁ, ওজিফা কিনেছি, কতগুলো হাদিসের বই কিনেছি, আর কিছু দেখছি, দেখে কিনবো আর কি। হুমায়ুন আহমেদের বই একটু পছন্দ, কবিতা আবৃত্তির কিছু বই পছন্দ, ওগুলো দেখছি, দেখে পছন্দ হলে অবশ্যই নিব। ধন্যবাদ।
এই তো সকালে বলতে গেলে ওই 8টার সময় রওনা দিচ্ছি বাসা থেকে, 10টার সময় আসলাম, দেখলাম আর কি। ভালোই বইমেলা, প্রতি বছর আসা হয়। আসলে আজকে আমার ধারণা ছিল যেহেতু জাতীয় একটা দিবস 21শে ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা, স্বাভাবিকভাবে একটু ভিড় হবে, কিন্তু এখনও ক্রেতা সমগ্র এখন আসেনি, সবাই আসেন, হয়তো বা দুপুরে পরে ভিড় হতে পারে। তো প্রতি বছরও আমরা ওই প্রতিবারের ন্যায় একবার আসি বইমেলাতে এবং পছন্দের বইগুলো আমরা মানে নেওয়ার চেষ্টা করি। উনি যেমনটা বলছিলেন যে ওনারা প্রতি বছরই মেলায় আসে এবং পছন্দের বইগুলো কেনার চেষ্টা ওনারা করেন। আজ আমি একটি তথ্য জানি আর কি, গতকাল 112টি বই প্রকাশিত সংযোজন হয় এবং এই নিয়ে কিন্তু 1905টি বই এবারে বইমেলায় সংযোজিত হয়েছে। বইমেলা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বইমেলায় চলছে শিশু প্রহর এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন AH হিমেল। দেখছেন দেশ জনপদ লাইভ। এবার জানবো বাজার পরিস্থিতি। সপ্তাহের বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম, তোফায়েল আহমেদ ও শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই চলে যাব চট্টগ্রাম, নাজিমের কাছে। নাজিম, আপনি তো বাজারে রয়েছেন, দাম কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। গুরুত্বপূর্ণ বাজার বলতে গেলে শাকসবজি থেকে শুরু করে আসলে যতগুলো কাটা তরকারি রয়েছে সবগুলো কিন্তু দাম স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কারণ আমরা গত কয়েকদিন বাজারগুলোতে ঘুরে দেখেছি সরবরাহ ঠিক থাকায় এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু শাকসবজি বাজারে থাকায় এক্ষেত্রে যতগুলো শাকসবজি রয়েছে সবগুলো শাকসবজি কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে আমরা যেটা দেখেছি আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা, বেগুন 30 টাকা, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, সিম, লাউ, কদু, মূলা, তিতকরলা এইসব সবজি কিন্তু 50 থেকে 55 টাকা, 60 টাকা, সর্বোচ্চ 65 টাকা পর্যন্ত এর মধ্যে সবকিছুর দামই কিন্তু স্বাভাবিক রয়েছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেমনটি বলছেন বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে এবং পর্যাপ্ত পরিমাণ শাকসবজি তাই কিন্তু এসবের দাম একেবারে সাধারণ মানুষের হাতের নাগালে এসেছে। পাশাপাশি ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগে যেভাবে মধ্যস্বত্বভোগী ছিল, এখন যেহেতু মধ্যস্বত্বভোগী না থাকার কারণে বাজারে সরবরাহ ঠিক থাকার কারণে এবং শাক সবজি থেকে শুরু করে সব ধরনের তরিতরকারি কিন্তু সরবরাহ থাকার কারণে কিন্তু এসবের দাম একেবারেই সাধারণ মানুষের হাতের নাগালে এসে চলে এসেছে। তবে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি মাছ মাংসের বাজারে, কারণ এখানে মাছের দাম কিন্তু বরাবর মতো ঊর্ধ্বমুখী, বিশেষ করে পুকুরের বা দেশীয় যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, তেলাপিয়া, পাঙ্গাস এসব মাছের দাম কিন্তু আগের মতোই দাম বাড়তির দিকে, কারণ এখানে রুই, কাতলা, মৃগেল এসব মাছ কিন্তু 400 থেকে 450 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাশাপাশি তেলাপিয়া মাছ যেটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা, আবার মানবেতে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সেই হিসাবে কিন্তু দেশীয় যতগুলো মাছ রয়েছে সবগুলো মাছের দামই বাড়তি, পাশাপাশি সামুদ্রিক যতগুলো মাছ রয়েছে সবগুলো দামই কিন্তু বাড়তি, কারণ এখানে 800 থেকে 1000 টাকা আবার 700 থেকে 800 টাকার মধ্যে কিন্তু সামুদ্রিক মাছ, তার কমে কোন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় না। এতে করে সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারা যদি বলছেন সরবরাহ কম থাকার কারণে কিন্তু এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি মুরগি থেকে গরুর মাংস থেকে শুরু করে যেসব মাংস রয়েছে সবগুলো দামই বাড়ছে। এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা, ব্রয়লার 320 টাকা। এতে করে মাছ মাংসের দাম অভিযান পরিচালনা করা হলে যেহেতু সামনে পড়ছে রমজান, তদারকি করা আমরা আমাদের কাছে তিনি জানাবেন বাজারের বিস্তারিত। আমরা যাবো তোফায়েল আমাদের কাছে। জি ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন কিশোরগঞ্জে কিন্তু আমরা আজকে বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে আজকে বাজারের ঘুরে আসলে যেটি দেখতে পেরেছি সেখানে কিন্তু কাঁচামালের বাজার যেটি রয়েছে সবজির বাজার সেটি কিন্তু আসলে মানুষের যে ক্রেতাদের কিন্তু ক্রয়ের ক্ষমতার ভিতরেই কিন্তু রয়েছে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন ক্রেতার সাথে, তারা যেমনটি বলছেন যে সবজির বাজারটি তাদের স্বস্তি দিলেও যে আসন্ন রমজানে কিরকম থাকবে আসলে সেটি এখন ক্রেতারা
আসলে চিন্তিত রয়েছেন। তো আমরা আসলে কথা বলেছিলাম বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে, তারা যেমনটি বলছেন যে এবার রমজানেও কিন্তু দ্রব্যমূল্যের দাম খুব একটা বাড়বে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানকার একটি দোকানে দাঁড়িয়ে আছি যে নিত্য প্রয়োজনীয় দাম। এখানে কিন্তু রমজান উপলক্ষে কিন্তু ছোলা, ডাল, তেল সহ আসলে যে ভোজ্য যে পণ্যগুলো সেগুলো কিন্তু আসতে শুরু করেছে। এছাড়া যদি আজকে একটু বাজার দরের কথা যদি বলি, আজকে কিন্তু গরুর মাংস কিশোরগঞ্জে 750, ব্রয়লার মুরগি 190 টাকা, তেল সয়াবিন কিন্তু 180, চাল 60 থেকে 75। এখানে কাঁচা বাজারের মধ্যে যেটা হচ্ছে টমেটো 20 টাকা, সিম 30 থেকে 40, আলু বড় আলু 25 থেকে 30 এরকম চলছে। আর মাছের যে বাজারের কথা যদি আমি বলি, মাছের বাজার কিন্তু কিছুটা অপরিবর্তিত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সবকিছু ঠিক থাকলে আসলে আসন্ন রমজানে যদি বাজারের যে দাম সেটি যদি ক্রয় ক্ষমতার ভেতরেই থাকবে বলে আশা করেন এখানকার যে কিশোরগঞ্জের যে স্থানীয় যে ক্রেতারা তারা। এখন আমরা চলে যাব সাতক্ষীরায় আমাদের সহকর্মী সুমন রয়েছেন। আমরা এখন সুমনের কাছে সর্বশেষ খবর জানবো। সুমন। তোফায়েল, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার, যেটি হচ্ছে পাইকারি এবং খুচরা বাজারের জন্য। এখানে সাধারণ ক্রেতা এবং ভোক্তারা চলে আসে এই বাজারে। আজকে কিন্তু কাঁচা শাক সবজি, তরি তরকারির দাম থেকে শুরু করে সবকিছুর দাম ঋতু পরিবর্তনের সাথে সাথে শীতের যে শাক সবজি সেটি শেষ হচ্ছে এবং শেষ হওয়ার সাথে সাথে এর দামও কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে। আজকে লাউয়ের দাম 30 টাকা, ফুলকপি যেটি 5-6 টাকা দরে বিক্রি হয়েছিল সেটি 15 টাকা কেজি, ব্রোকলি 30 টাকা, কলা 30 টাকা। এমনি ভাবে তরি তরকারি সবকিছুর দামই একটু বেশি। আজকে উচ্ছে 100 টাকা এবং কচু 50 টাকা। সবকিছুই আস্তে আস্তে বাড়ছে। একই চিত্র মাছের দরে, একই চিত্র চালের দরে। এই ছিল সাতক্ষীরার বাজার দরের সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ শোনাচ্ছিলাম সাতক্ষীরা, চট্টগ্রাম এবং কিশোরগঞ্জের বাজার দর। আমরা এখন আপনাদেরকে স্টুডিওতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি ইশরাতের কাছে। ইশরাত। সবাইকে ধন্যবাদ। দেখছেন দেশ জনপদ লাইভ। মৌলভীবাজারে 7 উপজেলায় 31টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এদের প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা ভাষা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কোটি। কোটি, তারা নিজেদের ভাষার বর্ণমালা পড়তে বা লিখতে পারে কিনা জানাবেন। দেশ মৌলভীবাজার, এই সবুজের রাজ্যে মৌলভীবাজার জেলায় 31টির মতো নৃতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে। তাদের ভাষা সংস্কৃতি আলাদা। দেশের সব নাগরিকদের নিজ নিজ ভাষার ব্যবহারের অধিকার রাখলেও সময়ের গতিধারায় বাংলা ভাষার প্রচলন বৃদ্ধি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বর্ণমালা সংরক্ষণের উদ্যোগ না থাকায় শিক্ষার্থীরা তাদের মাতৃভাষা অনেকটাই হারিয়ে ফেলেছে। তারা যে একটি মিশ্র ভাষার পরিণত হয়েছে, যেটাকে বলা হয় বাগানি ভাষা। এই ভাষা ব্যবহারের কারণে তারা প্রকৃতপক্ষে বাংলা ভাষাটাও অনেকটা হারিয়ে ফেলছে এবং তাদের যে মাতৃভাষা সেইটাও তারা হারিয়ে ফেলেছে। যার কারণে এই প্রজন্মের শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে সাথে কথা বলে যেটুকু জানলাম, তারা তাদের জানিয়েছেন যে তারা তাদের মাতৃভাষায় লিখতে চায়, তারা তাদের মাতৃভাষায় কথা বলতে চায় এবং তারা যাতে এই ভাষার উদ্যোগটা নেওয়া হয় সেই ব্যাপারে সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। এই হচ্ছে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।